পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি WBH এর টেস্ট পেপারে 56 নম্বর পাতার বসিরহাট টাউন হাই স্কুল এই পেজটা সলিউশন করব। আজকে 4 দাগের অঙ্কগুলো সমাধান করব। আগের ভিডিওতে 3 দাগের অবধি সমাধান করেছিলাম। যারা আগের ভিডিওটি দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে গিয়ে আগের ভিডিওটা দেখে নিতে পারো। 4 দাগের একের কোশ্চেনটা আছে 12,000 টাকার মূল্যের একটি শেয়ার প্রথম বছর 20% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছর আবার 10% হ্রাস পায়, দ্বিতীয় বছরের শেষে শেয়ারটির দাম কত? এখানে শেয়ারের পরিমাণটা হয়ে যাবে আসল, তাহলে এখানে আসল সমান আসল পি ইকুয়াল টু কত? পি ইকুয়াল টু 12,000 টাকা। এবার এখানে প্রথম বছরের সুদের হার কত? প্রথম বছর এখানে সুদের হার তো নয়, প্রথম বছর শেয়ারটা যে পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেইটা। প্রথম বছর সুদের হার যেটাকে আমরা ধরি, সুদের হারটা মানে এখানে শেয়ার বৃদ্ধির হারটা, শেয়ার বৃদ্ধির হার এটা দিলাম R1 ব্র্যাকেটে, এর মান বলেছে কত? 20%। আর দ্বিতীয় বছর শেয়ার হ্রাসের হারটা কত? শেয়ার হ্রাসের হার এটা ধরলাম R2, এটা হচ্ছে 10%। এই অঙ্কটা অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি সুদের যে সূত্র সেই সূত্র অনুযায়ী হবে, কারণ একটা শেয়ারে যে পরিমাণ থাকে সেটা আসল হিসাবে ধরতে হবে, আর যে পরিমাণ বাড়ছে আর যে পরিমাণ কমছে সেইগুলি হিসাবে করতে হবে। তাহলে অতএব দ্বিতীয় বছরের শেষে শেয়ারটির মূল্য হবে কত? শেয়ারটির দাম হবে, এই সমূল চক্রবৃদ্ধি সূত্র সমান হবে কত? পি ইন্টু 1 প্লাস প্রথম বছর বেড়েছে R% 1/100 বাই এন, এনের মান তো এখানে এক, প্রথম বছর 1 বছর ইন্টু দ্বিতীয় বছর কমেছে 1 মাইনাস R2/100, তার মাথায় 1। এবার 1 লেখাও যায় না লেখাও তাই। এবার পি এর মান বসিয়ে দেবো, এখানে 12,000 টাকা ইন্টু 1 প্লাস R1 প্রথম বছর 20% হারে বেড়েছে, তাহলে 20/100, আর দ্বিতীয় বছর 10% হারে কমেছে, তাহলে 1 মাইনাস 10/100। এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই হবে উত্তর। তাহলে 12,000, এটা দুটো শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, 2 1 2, 2 5 10, তাহলে এটা 5 লস হলে 5 1 5 প্লাস 1 মানে 6 5 হবে। আর এটা একটা শূন্য কাটলো, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে তাহলে 10 থেকে 1 বাদলে 9/10। এবার একটা শূন্য এখানে কাটলো। এবার এটা 5 দিয়ে কাটবো, 5 2 10, 5 4 20, আর একটা শূন্য, আর এখানে 6 9 54, আর এখানে 24, তাহলে 4 4 16, হাত তাহলে 1, 4 5 20, 1 21, আর 4 2 8, আর 2 5 10, 6 9 2 1, তার মানে হবে কত? 1296, তারপরে একটা শূন্য বসে যাবে, তাহলে 12,960 টাকা হয়ে যাবে শেয়ারটা। তাহলে এটাই হবে অ্যান্সার। এই শেয়ারের অঙ্ক বইয়ে ছিল না, এটা নতুন ধরনের কোশ্চেন। আমরা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারতে এখানে 107 নম্বর পাতায় পেয়েছিলাম যে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত? পি ইন্টু 1 প্লাস R/100 প্লাস R2/100 ইন্টু 1 প্লাস R3/100। এটা কখন ছিল? যদি প্রথম বছর R% হারে বাড়ে, দ্বিতীয় বছর R2% হারে বাড়ে, আর তৃতীয় বছর যদি R3% হারে বাড়ে, তখন এই সূত্রটা হয়। আর এই সূত্রটা কাজে লাগিয়ে এখানে অঙ্কটা হলো। তাহলে প্রথম বছর বেড়েছে 20%, ওই জন্য এই জায়গায় R1 জায়গায় 20 বসিয়ে দিয়েছি এখানে, আর দ্বিতীয় বছর কমেছে ওই জন্য তখন মাইনাস হয়েছিল এই অঙ্কের ক্ষেত্রে। ঠিক এই সূত্রটা ইউজ করে এই অঙ্কটা হলো। এরপরে 2 কোশ্চেনটা আছে, প্রথম বছরের প্রথমে ABC 3 জনের মূলধনের অনুপাত ছিল 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/4। 4 মাস পর তার মূলধনের অর্ধেক তুলে নিল। এর 8 মাস পর মোট 2024 টাকা লাভ হলে এর লভ্যাংশ নির্ণয় করো। তাহলে বছরের প্রথমে মূলধনের পরিমাণটা সেটা লিখি। বছরের প্রথমে মূলধনের অনুপাত বলা আছে 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/4। তাই এবার কী করতে হবে? এটাকে 12 দিয়ে গুণ করতে হবে, কারণ 2 3 4 এদের লসও করে নিতে হয়। তাহলে 2 1 2, 2 2 4, তাহলে 2 3 6, 6 2 12, তাহলে সবাইকে 12 দিয়ে গুণ করলে কাটাকাটিটা হবে 1 4 ইন্টু 12, তাহলে 4 3 12, 3 4 12, 2 6 12, তার মানে হলো 6 ইস্টু 4 ইস্টু 3। এইটা হলো বছরের প্রথমের মূলধন। এবার কি বলেছে? এবার বলেছে যে 4 মাস পর তার মূলধনের
অর্ধেক তুলে নিল। তার মানে তাহলে এইটা যদি তাদের মূলধনের অনুপাত হয় তাহলে মূলধনের পরিমাণটা আমি ধরে নেবো, ধরি 6x 4x 3x, তাহলে লিখব ধরি এ বি ও সি এর মূলধন সাধারণ অনুপাত আমি x ধরে নিলাম, এর হচ্ছে 6x, ওর 4x আর এর হচ্ছে 3x। এবার কি করেছে, এ বছরে প্রথমে 6x টাকাটা দিয়েছে, কিন্তু 4 মাস পর আবার সে অর্ধেকটা তুলে নিয়েছে, তার মানে এই 6x টাকাটা 4 মাস কেটেছে। তাহলে 1 মাস হিসাবে এ বি ও সি এর মূলধনের অনুপাতটা কী হবে, মূলধনের অনুপাত। তাহলে 6x টাকাটা কতদিন কেটেছে, 6x টাকাটা 4 মাস কেটেছে। আবার 6x টাকাটা অর্ধেক তুলে নিয়েছে, তার মানে পড়ে আছে আর 3x টাকা। এই 3x টাকাটা বাকি আর 4 মাস কেটেছে, মানে এখানে বলেছে যে টোটাল আবার 8 মাস কেটেছে, 1 বছর কিন্তু খাটেনি। তাহলে 4x টাকাটা 6x টাকাটা প্রথম 4 মাস খাটলো আর বাকি অর্ধেক টাকাটা বাকি 4 মাস খাটলো। এইটা হলো প্রথম জনটার অনুপাত। তারপরে 4x বি কোনো টাকা তোলেনি, পুরো টাকাটাই 8 মাস খেটেছে। আবার সি এও কোনো টাকা তোলেনি, পুরো টাকাটা 8 মাস ধরে খেটেছে, ওই জন্য 8 গুণ হলো। তাহলে এখানে 4 6 24x প্লাস 3 4 12x, আর এখানে ইস্টু 4 4 8 32x ইস্টু 3 8 24x। এবার কী করবো, 24 আর 12টা যোগ করলে হবে 4 2 6, 2 1 3 36x, আর এখানে 32x আর হচ্ছে 24x। তাহলে সবার কাছ থেকে এক্সেস কেটে দেবো, তাহলে 36 ইস্টু 32 ইস্টু 24। এবার 4 দিয়ে কাটবে, 4 9 36, 4 8 32, 4 6 24। তাহলে অনুপাতটা হয়ে গেল কত, 1 মাস হিসাবে তাদের মূলধনের অনুপাত হয়ে গেল 9:8:6। এটা হলো 1 মাস হিসাবে মূলধন। এবার 8 মাস পরে তাদের মোট লাভ হয়েছে কত, 2024 টাকা। এখান থেকে বের করতে হবে যে এর লভ্যাংশটা কত। তাহলে অতএব এর লভ্যাংশ, এর আনুপাতিক ভাগ হার কত, এর আনুপাতিক ভাগ হবে 9 সব করে যোগফল 9 আর 6 15, 15 8 8 5 13, মানে হয়ে যাবে 23 ইন্টু মোট লাভ হয়েছে 2024 টাকা। এবার 23কে 2024 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 23কে কাটাকাটি করলে এটা হবে 88। এবার গুণ করব, তাহলে 9 8 72, 2 থাকলো, হাত থাকলো 7, আবার 8 9 72, 72 সাথে 79 79, তার মানে হয়ে যাবে 792 টাকা। এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে এর মূলধন হবে 792 টাকা। এইটার অ্যান্সারটা বইয়ে ভুল আছে, আশা করি বইয়ের অ্যান্সারটা ভুল আছে, 792 টাকাটাই হবে এটা লভ্যাংশের পরিমাণটা। এরপরে 3 দাগের কোশ্চেনটা আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0 সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে এ আলফা স্কোয়ার বাই বি বিটা প্লাস সি মাইনাস এ বিটা স্কোয়ার বাই বি বিটা প্লাস সি এর মান নির্ণয় করো। এই অঙ্কটা যেটুকু ডেটা দেওয়া আছে সেখান থেকে মানটা বের করা সম্ভব নয়, এখানে কোনো কিছু একটা মিস্টেক আছে বা প্রিন্টিং মিস্টেক আছে। এরপরে 4 দাগের কোশ্চেনটা আছে যদি 10x + 3y = 5x + 2y = 9:5 হয় তাহলে 2x + y = x + 2y এর মান নির্ণয় করো। এটা খুবই সিম্পল কোশ্চেন, বই থেকে আছে হয়তো। তাহলে এখানে দেওয়া আছে কি যে 10x + 3y এইটা = 5x + 2y = 9:5। এটাকে তাহলে অনুপাতটাকে বাই আকারে লিখবো, তাহলে 10x + 3y বাই 5x + 2y = 9/5। এবার কোনাকুনি গুণ করবো, 5 10 50x + 3 5 15y, 5 9 45x + 9 2 18y। তাহলে এখানে 50x 45 টাকা এদিকে আনলে বিয়োগ হয়ে যাবে, আর এদের 18y 15 টাকা ওইদিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 50 থেকে 45 বাদ দিলে হবে 5x, আর 18 থেকে 15 বাদ দিলে এখানে 3y। তাহলে এখান থেকে বলতে পারি x/y = 3/5। তাহলে x = y সমান কত হয়ে গেল, 3:5 বেরিয়ে গেল। এবার ধরে নেব, ধরি x সমান হবে 3কে, যেখানে কি এটা সাধারণ অনুপাত, আর y সমান ধরে নেব 5কে। এবার এই y এর মানটা যেটা বের করতে হচ্ছে সেখানে x আর y মানটা বসিয়ে দেবো। এবার লিখব এখন যেটা বের করতে বলেছে, কার মান বের করতে বলেছে, যে 2x + y = x + 2y এর মান কত।
মানগুলো বসিয়ে দিই, 2 ইন্টু এক্স, এক্স মানে এখানে 3k প্লাস ওয়াই, ওয়াই মানে এখানে 5k ইস টু এক্স, এক্সের মানে এখানে 3k প্লাস 2 ইন্টু ওয়াই, ওয়াই মানে 5k, তার মানে 2 3 6k প্লাস 5k ইস টু 3k প্লাস 2 5 10k, তাহলে 6 5 এখানে 11k ইস টু 13k, কে ওয়াই পক্ষে কেটে গেল, তাহলে 11 ইস টু 13, এটাই হয়ে যাবে অ্যান্সার। এরপরে 5-এর কোশ্চেনটা আছে 17 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে এর কেন্দ্র থেকে দূরত্ব 8 সেমি, তার দৈর্ঘ্য নির্ণয় করো। আমি ধরলাম ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে একটা জ্যা আছে। আমি ধরলাম এ বি হলো একটা জ্যা, কেন্দ্র থেকে তার দূরত্বটা বলা আছে 8 সেমি, আর বৃত্তটা ব্যাসার্ধ বলা আছে 17 সেমি। দিয়ে বের করতে হবে যে জ্যাটার দৈর্ঘ্য কত, সেই জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমি এখানে ধরবো যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যায়ের দূরত্ব, এ বি জ্যায়ের দূরত্ব কত, এখানে নাম দিলাম একটা পি বিন্দু, তাহলে ও পি সমান এখানে কত 8 সেমি, আর বৃত্তটা ব্যাসার্ধ ও বি সমান বলা আছে কত 17 সেমি। এবার বিওপি এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে পিবির মানটা বের করতে হবে। এবার ত্রিভুজ পিওবি থেকে পাই, এই সমকোণী ত্রিভুজ থেকে পিবিটা কি, পিবিটা হচ্ছে ভূমি, তাহলে হয়ে যাবে অতিভুজ স্কোয়ার মানে ওবি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। এবার ওবি মানটা বসিয়ে দিই, ওবি আছে 17, তাহলে 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, 17 স্কোয়ার মনে হয় 289 মাইনাস 8 স্কোয়ার 64। এবার বিয়োগ করব, 9 থেকে 4 বাদ দিলে হবে 5, আর 8 থেকে 6 বাদ দিলে 2, তার মানে 225, তার মানে 15 15 225, তাহলে 15 সেমি। তাহলে পিবি এর দৈর্ঘ্য বেরোলো 15 সেমি। তাহলে এইখান থেকে এইটুকু পিবি যদি 15 হয়, তাহলে এবি হবে তার ডবল, অতএব এবি জ্যায়ের দৈর্ঘ্য, এবি জ্যায়ের দৈর্ঘ্য সমান হয়ে যাবে 2 ইন্টু পিবি, তেমন হবে 2 ইন্টু 15 মানে হচ্ছে 30 সেমি, এটাই হয়ে যাবে অ্যান্সার। এরপরে 6-এর কোশ্চেন আছে দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির একটি সরলসাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। এই কোশ্চেনটা যে প্রতিটি পেজে রিপিট হচ্ছে, কোশ্চেনটা খুব ইজি, এবার আসার জন্য খুব ইম্পর্টেন্ট, প্রতিটা পেজেই দেখছে এই কোশ্চেনটা তুলছে। এখানে ধরলাম এ কেন্দ্রীয় বি কেন্দ্রীয় দুটো বৃত্ত, এই বৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, এটা হচ্ছে 8 সেমি। এবার দুটো বৃত্তে একটা সরল স্পর্শক আছে পি কিউ, এই স্পর্শকটা দৈর্ঘ্য বের করতে হবে। আমি জানি বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্রবিন্দুগামী ব্যাসার্ধ লম্বভাবে অবস্থিত, তাহলে এটা 90 ডিগ্রি হবে, আবার এটাও 90 ডিগ্রি হবে। এবার বলা আছে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেমি, তাহলে এ থেকে বি এর টোটাল ডিস্টেন্স হচ্ছে 13 সেমি, আর বি থেকে কিউ এটা হচ্ছে 3 সেমি বৃত্তটা ব্যাসার্ধ, আর এ থেকে পি এটা হচ্ছে 8 সেমি, 8 সেমি আর 3 সেমি। এবার অঙ্কটা সলিউশন করতে গেলে এই কিউ থেকে এর উপর একটা বিন্দু নিয়ে এটা যোগ করে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। তাহলে কী হবে, এর সঙ্গে সমান্তরাল করলে এইটা হবে, এই বিন্দুটার নাম দিলাম আর বিন্দু। তাহলে বি কিউ আর এ এটা একটা কী হবে সামান্তরিক, তাহলে এই বাহুটা সমান এবং সমান্তরাল, আবার এই বাহুটা সমান এবং সমান্তরাল। তাহলে এইটা যদি 13 হয় তাহলে এটাও হয়ে যাবে 13 সেমি, আবার বি থেকে কিউ এটা যদি 3 সেমি হয় তাহলে এই 8 থেকে এ এটাও হয়ে যাবে 3 সেমি। তাহলে টোটালটা ছিল 8 সেমি, এখান থেকে 3 সেমি বাদ দিলে এই উপরটা হয়ে যাবে 5 সেমি। দেখে মনে হচ্ছে দুটোই সমান, কিন্তু ছবিটা যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট আঁকতাম তাহলে দেখা যেত এটা 5 সেমিটা 3 সেমি বোঝা যেত। এবার আমরা লিখব যে এখানে এ পি হচ্ছে বড় বৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, আর বি কিউ ছোটো বৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি। তাহলে বি কিউটা লিখে নেব, বি কিউ হচ্ছে 3 সেমি দুটো বৃত্তের ব্যাসার্ধ, আর কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব এ বি সমান দেওয়া আছে 13 সেমি। এবার এ বি যদি 13 সেমি হয় তাহলে কী হবে, এই থেকে 8 থেকে কিউ বা কিউ আর এর মানটাও হয়ে যাবে 13 সেমি। এবার বি কিউ এটা যদি 3 সেমি হয় তাহলে এ আর এটা হয়ে যাবে 3 সেমি। এবার আমি বের করব আর পি, যেটা আমার দরকার, অথবা এখানে পি আর বা আর পি, পি আর সমান হবে কত, পি থেকে এ সেখান থেকে বাদ যাবে আর এ বা এ আর, তাহলে টোটালটা ছিল 8 সেমি, সেখান থেকে 3 সেমি বাদ গেলে এটা হবে 5 সেমি, তাহলে উপরটা হয়ে গেল 5 সেমি। এবার এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এখানে পি কিউ আর এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, যেটা হচ্ছে 90 ডিগ্রি, আর এইটা হবে অতিভুজ। এবার অতএব
পি কিউ আর সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই। এই সমকোণী ত্রিভুজ থেকে এটা হচ্ছে অতিভুজ, আমাকে বের করতে হবে পি কিউ। অর্থাৎ এখানে একবারে লিখে দেবো যে পি কিউ সমান রুট ওভার অফ এখানে কিউ আরটা তার স্কোয়ার মাইনাস আর পি তার স্কোয়ার বা পি আর তার স্কোয়ার। এখানে কি নিয়েছি, পি আর নিয়েছি না আর পি নিয়েছি, পি আর নিয়েছি, তাহলে এখানে পি আর লেখাটাই বেটার, পি আর এর স্কোয়ার। এবার কিউ আর এর মান হচ্ছে 13, তাহলে 13 স্কোয়ার মাইনাস পি আর 5, তাহলে 5 স্কোয়ার, 13 তার 169 মাইনাস 25 মানে 144 আসবে, তাহলে রুট 144, এটা মানে হয়ে যাবে 12 সেমি। তাহলে এখানে অতএব সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকটার দৈর্ঘ্য হবে সমান 12 সেমি, এটাই হবে অ্যান্সার। এরপরে 7 কোশ্চেন আছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার সি কোণটা 90 ডিগ্রি, বিসি সমান এ একক, সি এ সমান বি একক এবং সি বিন্দু থেকে এ বি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য স্মল পি একক। তাহলে দেখা যে 1/p স্কোয়ার ইকুয়াল টু 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার। এটা একটা বেশ ইন্টারেস্টিং কোশ্চেন। এখানে ধরলাম একটা ত্রিভুজ যার সি কোণটা 90 ডিগ্রি বলা আছে, তাহলে এই কোণটাকে সি দিতেই হবে, আর এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, তাহলে এবিসি হলো একটা ত্রিভুজ। এবার সি বিন্দু থেকে এই এ বি বাহুর উপর একটা লম্ব টানা হয়েছে, এটা ধরলাম লম্ব আর নাম দিলাম ডি, তাহলে সিডিটা হবে লম্ব। তাহলে এই দিকটা 90 ডিগ্রি, এই দিকটাও 90 ডিগ্রি। এবার বলেছে এই লম্বটার দৈর্ঘ্য হচ্ছে স্মল পি, আর এখানে দুটো বাহুর মাপ দেওয়া আছে, একটা হচ্ছে বিসি, বিসি সমান হচ্ছে এ একক, আর এসি বা সি এ সমান দেওয়া আছে বি একক। দিয়ে প্রমাণ করতে বলেছে 1/p স্কোয়ার ইকুয়াল টু 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার। তাহলে এখানে বাহুগুলো লিখে নেব যে এ সি বি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের একটা বাহু আছে এসি বা সিএ, এসি বাহুটা হচ্ছে বি সেমি, আর বিসি বাহুটা বা সিবি বাহুটা বলা আছে এ সেমি, এটা বি এটা এ, আর যে লম্বটা লম্ব সিডি এর দৈর্ঘ্য বলা আছে স্মল পি সেমি। সেমি টেমি কিছু বলে নেই, একক বলা আছে এগুলো সব, এ একক, বি একক, আর এটা হচ্ছে পি একক। এবার আমাকে দেখাতে হবে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ইকুয়াল টু 1/p স্কোয়ার। এবার আমি কি করব, এ বিসি ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, যে এখন ত্রিভুজ এ সি বি এর ক্ষেত্রফল, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল। তাহলে সমকোণ সংলগ্ন বাহু আছে এইটা আর এইটা, তাহলে একটা হবে বি আর একটা হবে সি, তার মানে এটা কত হলো এ বি বাই 2, এত বর্গ একক হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এবার যদি আমি ত্রিভুজটাকে যদি রোটেট করি, এইটাকে নিচে নিয়ে আসি আর সি অ্যাঙ্গেলটা যদি ওপর দিকে নিয়ে যাই, তার মানে এরকম সি অ্যাঙ্গেলটা ওপরে চলে গেল, যদি ছবিটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, মানে সিটা উপরে চলে যাবে আর এই এ বি বাহুটা নিচে চলে আসবে, তাহলে কী হবে, তখন এইটা হয়ে যাবে লম্ব, মানে এই সিডি এই পিটা হয়ে যাবে এইটা, তা তখন এইটা হচ্ছে ভূমি আর এইটা হবে উচ্চতা। এই যদি আমরা রোটেট করি, ঘুরিয়ে নিই, তাহলে তখন ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে তখন এই এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি এ বি ইন্টু উচ্চতা সিডি, সিডি। তাহলে এবার বের করবো আবার ত্রিভুজ এসিবি এর ক্ষেত্রফল, ওই ত্রিভুজটারই ক্ষেত্রফল বের করব আলাদাভাবে, আমরা জানি কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ঘুরিয়ে নিলে কী হবে, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে এখানে হচ্ছে ভূমি, তখন এখানে এ বিটা ভূমি হয়ে যাবে আর উচ্চতা কোনটা হয়ে যাবে, সিডিটা হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু এ বি, এবার এ বিটা এখানে বের করে নিলে সুবিধা হতো, এ বিটা এখানে বের করা হয়নি, এখানে কোথাও এক জায়গায় এ বিটা বের করিনি, কারণ এখানে লাগবে, যেখানে এ বি, এ বিটা হচ্ছে এখানে ত্রিভুজটার অতিভুজ, অতিভুজ মানে আমরা জানি রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে হয়ে যাবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ বি মানটা এখানে বসিয়ে দেবো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ইন্টু সিডি, সিডি মান দেওয়া আছে কত, পি একক, তাহলে পি বসিয়ে দিলাম, তাহলে এটা হলো এত বর্গ একক। তাহলে এটা হলো ওই ত্রিভুজটার ক্ষেত্রফল, এবার এটা হলো একই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে দুটো ক্ষেত্রফলকে সমান করব। এবার লিখব যে শর্তে হাফ ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু পি, এইটা ইকুয়াল টু হবে, এই ক্ষেত্রফলটা আছে এ বি বাই 2, উভয় পক্ষে 2 কেটে দিলাম। এবার এই দিকটা পড়ে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুটের ভেতরে, আর এ বিটাকে আমি এদিকে নামিয়ে দিলাম বাই এ বি, আর পিটাকে এদিকে নিয়ে গেলে হবে 1/p। এবার রুটটাকে তুলতে গেলে উভয় পক্ষে বর্গ করতে হবে, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, এটাকে বর্গ করে দিলাম, সিমিলারলি এটাকেও বর্গ করে দিলাম, উভয় পক্ষে বর্গ করে পাই।
এবার কি করব, রুট পালিয়ে যাবে স্কোয়ারের জন্য, বা এ বি মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু 1/p স্কোয়ার। এবার কী করবো, এইটাকে ইন্ডিভিজুয়াল ভাগ করে দেবো, তাহলে এ স্কোয়ার বাই একবার হবে এ স্কোয়ার বি স্কোয়ার, আর বি স্কোয়ার বাই হবে এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে বি স্কোয়ার এখানে এ স্কোয়ার কেটে গেল, ডান দিকে তাহলে 1/p স্কোয়ার। তাহলে এখানে পুরো তাহলে 1/b স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 1/p স্কোয়ার। এবার যেটা দেখাতে বলেছে পি স্কোয়ারটা বাঁ দিকে আছে, তাহলে বাঁ দিকে রাখবো, তাহলে 1/p স্কোয়ার ইকুয়াল টু এটাকে আগে লিখলাম, বিটাকে পরে লিখলাম, এইটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে হয়ে গেল প্রমাণিত। খুব ভালো কোশ্চেন, এটা হয়তো বইয়ে নেই। এরপরে 8 দাগে কোশ্চেনটা আছে সামেশন থিটা ইকুয়াল টু 1 থেকে 89 লগ এ বেসে ট্যান থিটা ডিগ্রি এর মান নির্ণয় করো যেখানে এটা গ্রেটার দেন 0 এবং এর মানটা নট ইকুয়াল টু 1। তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখি, যে দেওয়া আছে যে সামেশন থিটা ইকুয়াল টু 1 টু 89 লগ 2 বেসে ট্যান থিটা ডিগ্রি। তাহলে সামেশনটা ভাঙলে কী হবে, একবার থিটার জায়গায় 1 প্লাস তারপরে 2 তারপরে 3 প্লাস 4 এভাবে ডট ডট দিয়ে আপ টু 89 পর্যন্ত হবে এবং সবারই যোগ হবে। তাহলে মানগুলো বসিয়ে দিই, তাহলে লগ 2 বেসে ট্যান থিটার জায়গায় 1 বসিয়ে দিলাম 1 ডিগ্রি, তারপরটা প্লাস লগ 2 বেসে ট্যান 2 ডিগ্রি প্লাস লগ 2 বেসে ট্যান 3 ডিগ্রি, এইভাবে চলতে থাকবে। একদম শেষেটা আসবে লগ 2 বেসে ট্যান 89 ডিগ্রি। এবার আমরা পড়েছিলাম ট্যানের যোগ মানে ট্যানের গুণ, ক্লাস 9-এ ছিল। যদি কি হয়, লগ এ বেসে ধরলাম একটা এম প্লাস লগ এ বেসে যদি এন থাকে তাহলে কী হয়ে যায়, এটাকে আমরা লিখি লগ এ বেসে এম ইন্টু এন, যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, এটা লেখা যায়। এবার এখানে কী আছে, সব করা লগের যোগ মানে লগের গুণ হয়ে যাবে, তাহলে লগ 2 বেসে এগুলো সব গুণ, ট্যান 1 ইন্টু ট্যান 2 ইন্টু ট্যান 3 ইন্টু ডট ডট দিয়ে আপ টু ট্যান এখানে 89। এবার এইটা একটা অঙ্ক আগেই চ্যাপ্টারতেই ছিল, এগুলিকে সব কি ট্যান 1-এর সঙ্গে ট্যান 89 কেটে গেলে এখানে 1 হয়ে যাবে, চেঞ্জ করব 90 মাইনাস 3 করলে। আবার ট্যান 2-এর সঙ্গে ট্যান 88-কে এক কাছে করলে কেটে যাবে, আবার ট্যান 3-এর সঙ্গে ট্যান 87 আর মাঝখানে শুধুমাত্র ট্যান 35টা পড়ে থাকবে। ওই ক্যালকুলেশনটা তাহলে আমি করাচ্ছি না, আগের চ্যাপ্টারতেই অঙ্কটা ছিল। তাহলে লগ 2 বেসে এইটার গুণফলটা সব কী হবে, এইটার গুণফলটা হয়ে যাবে 1, আর জানি লগ 2 বেসে 1 মানে এর মান হয়ে যাবে 0। তাহলে এখানে অ্যান্সার হবে এইটাই। এইটা 1টা কেন এলো, যারা বুঝতে পারলে না তার আগের ভিডিওগুলো দেখবে এটা বইয়ের অঙ্ক, এটা আমি প্রমাণ করেছিলাম যে এর মান হয় 1। ট্যান 1কে ফিক্সড রাখবো, ট্যান 89কে আমরা লিখতে পারি ট্যান 90 মাইনাস 1, আর ট্যান 90 মাইনাস 1 মানে হচ্ছে কট 1, তখন ট্যান 1 ইন্টু কট 1 গুণ করলে 1 হয়ে যাবে। আবার ট্যান 2-এর সাথে ট্যান 88কে জোড়া করতে হবে, ট্যান 88 মানে হবে ট্যান 90 মাইনাস 2 ডিগ্রি, তখন কট 2 চলে আসবে, তখন ট্যান 2 কট 2কে দুটো গুণ করলে 1 আসবে। একই রকমের ট্যান 3-এর সাথে ট্যান 87কে জোড়া করতে হবে, তাহলে ট্যান 3টাকে ফিক্সড রাখবো, ট্যান 87 লিখবো 90 মাইনাস 3, তার মানে কট 3 চলে আসবে, তখন ট্যান 3 কট 3 ইকুয়াল টু ইন্টু গুণ করলে ইকুয়াল টু 1 চলে আসবে। এইভাবে সবগুলো জোড়া হয়ে যাবে, ট্যান 45টা আলাদাভাবে পড়ে থাকবে, আর ট্যান 45-এর মানও হয় 1, তাহলে সবগুলো গুণফল 1 হয়ে গেলে সব করার ভ্যালুটা হয়ে যাবে 1, ওই জন্য লগ 1 সমান 0। এরপরে 9-এর কোশ্চেনটা আছে 4 সেক স্কোয়ার থিটা প্লাস 9 কস স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো। তাহলে এখানে আছে 4 সেক স্কোয়ার থিটা প্লাস 9 কোসেক স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান বার করতে হবে। তাহলে প্রথমে এটাকে চেঞ্জ করতে হবে, সেক স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সেক স্কোয়ার থিটা হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেকের জায়গায় আমরা লিখব 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর 9 ইন্টু কোসেক স্কোয়ার থিটা, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু যাবে 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এখানে লিখব 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এখানে 4 একে 4 প্লাস 4 ট্যান স্কোয়ার থিটা প্লাস 9 একে 9 প্লাস 9 কট স্কোয়ার থিটা। এবার 9 আর 4-এ 13, 13 প্লাস 4 ট্যান স্কোয়ার থিটা প্লাস 9 কট স্কোয়ার থিটা। এবার আমি এইটার লিস্ট ভ্যালুটা বের করব। আমরা এটাকে শুরু করব এম গ্রেটার দেন ইকুয়াল টু জিএম এই সূত্রের মাধ্যমে। এটা ক্লাস 11-এর রেজাল্ট, ক্লাস 11-এ যখন উঠবা তখন সিকোয়েন্স অ্যান্ড সিরিজের একটা চ্যাপ্টার আছে, সেখানে তোমরা জেনে যাবা। এম জিনিসটা কি, দুটো সংখ্যা যদি এবি হয় তাদের এম হয় a প্লাস বি বাই 2, আর জিএম কি রুট ওভার a ইন্টু বি, এটা হচ্ছে
সূত্র, EM এর মানটা সবসময় কী হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু GM হয়। এবার এখানে দুটো সংখ্যা ধরবে, একটা হচ্ছে 4 tan স্কোয়ার থিটা আর একটা সংখ্যা ধরবো 9 cot স্কোয়ার থিটা। তাহলে এইটা হচ্ছে A, এটা হচ্ছে B। এবার এই দুটো সংখ্যার উপর EM গ্রেটার দ্যান ইকুয়াল টু GMটা অ্যাপ্লাই করব। তাহলে কী হবে, দুটো যোগফল 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা বাই 2 হয়ে গেল, গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট ওভার অফ এই দুটো গুণফল 4 tan স্কোয়ার থিটা ইন্টু 9 cot স্কোয়ার থিটা। এবার tan ইন্টু cot 1 হয়ে যাবে, আর এই দিকটা হচ্ছে 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা বাই 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 4-এর জন্য 2 বেরিয়ে আসবে, 9-এর জন্য 3 বেরিয়ে আসবে, আর এটা 1 হয়ে যাবে। তাহলে 2 3 6, তার মানে 2টাকে এবার ওই দিকে পাঠিয়ে দেবো। তাহলে 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 3 6, 6 দুগুণে 12। তার মানে এখান থেকে আমরা কী পাচ্ছি যে 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা এর মানটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 12। তার মানে এর মানটা 12 বা 12 থেকে বেশি। তাহলে এর সর্বনিম্ন মান কত? তাহলে এর সর্বনিম্ন মান হচ্ছে 12, কারণ যেহেতু মানটা বলেছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 12, কারণ 12 বা 12 থেকে বেশি, তার সব থেকে কম হচ্ছে 12। তাহলে এই যে রাশিটা আছে, এই রাশিটা সব থেকে কম ভ্যালু কত হবে? 13 প্লাস এদের 12। তাহলে লিখবো অতএব 4 sec স্কোয়ার থিটা 4 sec স্কোয়ার থিটা প্লাস 9 cosec স্কোয়ার থিটা, এইটা এর সর্বনিম্ন মান। এর সর্বনিম্ন মান হবে 13টা বাইরে ছিলই, আর এই রাশিটার মান হচ্ছে গিয়ে সর্বনিম্ন মান হচ্ছে 12। তাহলে 13 প্লাস 12 মান হচ্ছে 25। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে 10-এর কোশ্চেনটা আছে, একটি গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ স্মল আর এবং তার দৈর্ঘ্য গোলকের ব্যাসের 2/3 সমান। গোলক ও চোঙটির আয়তন সমান হলে আর স্মল আর ও ক্যাপিটাল আর এর দুজনের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এখানে গোলকের ব্যাসার্ধ যেটা আছে লিখি, গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর এত একক বলা আছে। তাহলে গোলকের আয়তন কত হবে? গোলকের আয়তন হবে 4/3 পাই ক্যাপিটাল আর তার কিউ এত ঘন একক। এবার যেটা আরটা কী দেওয়া আছে, আরটা দেওয়া আছে লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ বলা আছে স্মল আর এত একক। আর লম্ববৃত্তাকার চোঙটার উচ্চতাটা, মানে দৈর্ঘ্য মানে হচ্ছে চোঙটা এরকম আছে, চোঙটা যেটা দৈর্ঘ্য সেটাই হয়ে যায় তার উচ্চতা। এবার চোঙটার উচ্চতা এইচটা কত বলেছে? এইচটা বলেছে তার গোলকের ব্যাসের 2/3। তাহলে গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে 2r এর 2/3 সমান, এইটা হবে। তার মানে হয়ে যাবে 4r/3 এত একক। এবার লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত হবে? লম্ববৃত্তাকার চোঙের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ, এটাই সূত্র। মান বসিয়ে দেবো পাই ইন্টু আর, আর এর মান এখানে আরই আছে, আর এইচের মান আছে 4 ক্যাপিটাল r/3 এত ঘন একক। তার মানে এটা কত হয়ে যাবে? 4/3 পাই স্মল আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর এত ঘন একক। এবার শর্তে কী বলা আছে? শর্তানুসারে বলা আছে যে দুজনের আয়তন সমান। তাহলে ওর আয়তন আছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউ, আর এর বেরোলে 4/3 পাই স্মল আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। 4/3 পাই কেটে দিলাম, তাহলে ক্যাপিটাল আর কিউ ইকুয়াল হলো আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। এখানে ক্যাপিটাল আর এখানে একটা কাটবে, এখানে কেটে ক্যাপিটাল আর স্কোয়ার পড়ে থাকবে, তাহলে এখানে আর স্কোয়ার ইকুয়াল টু স্মল আর স্কোয়ার। ওয়াই পক্ষে স্কোয়ার তুলে দিলে হবে ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর। এটাই হলো নির্ণয় সম্পর্ক, এটাই বলেছিল ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এরপরে 11 দাগের কোশ্চেনটা আছে, একটি আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক তার কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান। প্রমাণ করে যে আয়তঘনটি একটি ঘনক। তাহলে প্রথমেই আমি আয়তঘনটার দৈর্ঘ্য প্রস্থগুলো ধরে নেব। তাহলে ধরি আয়তঘনের দৈর্ঘ্য এ একক, আয়তঘনের দৈর্ঘ্য সমান হচ্ছে এ একক, আয়তঘনটার প্রস্থ সমান হচ্ছে বি একক, আর উচ্চতা আমি ধরে নেব সি একক। তাহলে আয়তঘনটার আয়তন কত হবে? আয়তন প্রয়োজন নয়, আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল দরকার। তাহলে আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে হবে এ ইন্টু বি, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, মানে হয়ে যাবে সি ইন্টু এ এত বর্গ একক। এইটা হয়ে গেল আয়তঘনটার সমগ্রতলের ক্ষেত্রফল। আর বের করতে হবে আয়তঘনটা কর্ণের দৈর্ঘ্য। আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এত একক। এবার শর্তে কী বলা আছে?
শর্তানুসারে বলা আছে যে আয়তঘনটার সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক, তাহলে এটা অর্ধেক করে দিলে 2টা কেটে যাবে, তাহলে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA বাই 2, এই অর্ধেকটা তার কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান, তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে A স্কোয়ার B স্কোয়ার প্লাস C স্কোয়ার তার বর্গের সমান, এটা শর্তে দেওয়া আছে। তাহলে এদিকে 2 কেটে গেল, তার মানে পুরো থাকবে AB প্লাস BC প্লাস C ইকুয়াল টু রুট পালিয়ে যাবে, তাহলে A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। এবার বাম দিকটা আছে কি AB প্লাস BC প্লাস C, আর ডান দিকটা আছে A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। এই বাম দিক আর ডান দিক দুজন সমান হবে একমাত্র যদি কি হয় A B C তিনজনই যদি সমান হয় তবে এই কথাটা খাটবে, নতুবা কোনো দিনও হবে না। তাহলে যেহেতু AB প্লাস BC প্লাস CA ইকুয়াল টু A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার, তাহলে এই উভয় দিক যেহেতু এইটা আছে, তাহলে এইটা একমাত্র খাটবে যদি A ইকুয়াল টু B ইকুয়াল টু C হয়। তাহলে A B C তিনটি যদি সমান হয়ে যায়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি তিনটি সমান হয়ে যায়, তাহলে কী হয়ে যাবে আয়তঘনটা ঘনক হয়ে যাবে। অর্থাৎ আয়তঘনটি একটি ঘনক, এটাই প্রমাণিত হয়ে গেল। এখানে মেন জিনিস হচ্ছে এইটা, A B C তিনটি যদি সমান হয় তবেই বাম পক্ষ ডান পক্ষ মিলবে, আর অন্য কোনো ক্ষেত্রে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে না। তাহলে A B C তিনটি সমান হবে মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি সমান, তার মানে এটা হবে ঘনক, এটাই প্রমাণ করতে বলেছিল। এরপরে 12 কোশ্চেনটা দেওয়া আছে নিচের বিভাজনের সংখ্যাগুরু মান সমান 26, অনুক্ত পরিসংখ্যানটি নির্ণয় করো। তার মানে এখানে একটা শ্রেণিয়া পরিসংখ্যানের একটা ছক দেওয়া আছে, যেখানে বলা আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 আর 40 থেকে 50। এদের পরিসংখ্যা দেওয়া আছে 7, 12, তারপরটা জিজ্ঞাসা চিহ্ন, তারপরটা 14, তারপরটা 9। এখানে যে জিজ্ঞাসা চিহ্নটা আছে তার মানটা বের করতে হবে। তাহলে এখানে সংখ্যাগুরু মানটা বলা আছে কত, সংখ্যাগুরু মানটা দেওয়া আছে কত 26। যেহেতু এখানে সংখ্যাগুরু মানটা 26, তাহলে সংখ্যাগুরু সম্মিলিত শ্রেণী কোনটা হবে 20 থেকে 30, এইটাই হয়ে যাবে সংখ্যাগুরু সম্মিলিত শ্রেণী। অতএব সংখ্যাগুরু সংবলিত শ্রেণী হবে কোনটা, সংখ্যাগুরু সংবলিত শ্রেণী হবে 20 থেকে 30, এইটাই হয়ে যাবে সংখ্যাগুরু সম্মিলিত শ্রেণী। এবার 20 থেকে 30 যে শ্রেণীটা, এবার সংখ্যাগুরু মান নির্ণয় করতে কী লাগে, L লাগে, F লাগে, F0, F1, F2 আর H। এবার এখানে L এর মান কত, এখানে L এর মান বলছি 20, তাহলে হলো 20। H এর মান কত, এখানে এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 10, H এর মান হবে 10। এবার বার করতে হবে L0 মানে হচ্ছে কোনটা, L0 মানে হচ্ছে সংখ্যাগুরু সম্মিলিত শ্রেণীর ঠিক আগের পরিসংখ্যানটা, সরি এটা L0 নয় F0। এবার বের করবো F0 মানে কি সংখ্যাগুরু সম্মিলিত শ্রেণীর ঠিক আগের পরিসংখ্যাটা। তাহলে এখানে ঠিক আগের পরিসংখ্যা কত আছে, F0 এর মান হবে 2। F1টা কি, F1 হচ্ছে সংখ্যাগুরু সম্মিলিত শ্রেণীর পরিসংখ্যা, এটাই বের করতে হবে। F1টা জিজ্ঞাসা চিহ্ন মানে এটা আমি X ধরে নিলাম, এটাই বের করতে হবে। আর F2 হচ্ছে সংখ্যাগুরুর শ্রেণীর তার ঠিক পরের পরিসংখ্যাটা, F2 মান হচ্ছে 14। তাহলে এগুলোর মান সব পেয়ে গেলাম। এবার আমরা জানি সংখ্যাগুরুর সূত্র কি, সংখ্যাগুরু মান এর সূত্র হয় L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F2 মাইনাস F0, এই দুটি ইন্টারচেঞ্জ করা যায়, দুটোই তো মাইনাস, ইন্টু H। এবার এল এর মানগুলো বসিয়ে দেবো। সংখ্যাগুরুর মান কত, প্রথমেই বলা আছে 26, এর জায়গায় 26 বসিয়ে দিলাম। এল এর মান কত, এল এর মান হচ্ছে 20 প্লাস F1 এর মান কত X, F0 মান হচ্ছে 12, 2 ইন্টু F1 মান হবে 2 ইন্টু X মাইনাস F2 মান হচ্ছে 14 আর F0 মান হচ্ছে 12 ইন্টু H, H এর মান এখানে 10। এবার 20টাকে এইদিকে পাঠিয়ে দেবো, তাহলে 26 মাইনাস 20 ইকুয়াল হয়ে যাবে X মাইনাস 12 বাই 2X মাইনাস 14 আর 12 হয়ে যাবে 26 ইন্টু 10। এবার 26 থেকে 20 বিয়োগ করলে হবে 6, তাহলে X মাইনাস 12 বাই 2X মাইনাস 26 ইন্টু 10। এবার 6 বাই 10, 10টাকে এদিকে ভাগ করে দিলাম, তাহলে X মাইনাস 12 বাই 2X মাইনাস 26। এবার 3, 2, 6, 5, 2, 10। এবার কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে কত হবে 5 ইন্টু X, 5X মাইনাস 5 বাং 60 ইকুয়াল টু 3, 2, 6X। আর যে 3কে 26 দিয়ে গুণ করি, 3, 6, 18, আর তাহলে 1, 3, 2, 6, 7, 78। এবার 5X মাইনাস 6X
ইকুয়াল টু -78 প্লাস 60, 60টা ওইদিকে গেলো প্লাস হয়ে গেল। এবার কী করবো, 5x থেকে x বাদ দিলে হবে -x ইকুয়াল টু হয়ে যাবে কত, -18। তাহলে x ইকুয়াল টু হয়ে গেল 18। আর এক্সটা কী দিয়েছিলাম, ওই জিজ্ঞাসা চিহ্নটা দিয়েছিলাম পরিসংখ্যা। অতএব নির্ণেয় পরিসংখ্যা সমান হয়ে যাবে 18। এটাই হবে অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।